আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই অনেক ভালো আছো। ইজি এডু এর নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তোমাদের গণিত বিষয়ের 11 নম্বর অধ্যায় অর্থাৎ তথ্য ও উপাত্ত। এই অধ্যায়ের উপর আজকে হচ্ছে পর্ব 11। যারা গত পর্বগুলো দেখো নাই, তোমাদের দেখার সুবিধার্থে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে। সেই প্লেলিস্টে গেলে তোমরা সকল পর্বগুলো সাজানো আকারে পেয়ে যাবে। তো সেক্ষেত্রে আজকে আমরা 11 নম্বর পর্বে আলোচনা করব এই যে তোমাদের অনুশীলনী 11 এর 20 নম্বর প্রশ্ন থেকে। সবাই স্ক্রিনে লক্ষ্য করো আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে তোমরা দেখতে থাকো। তো সেক্ষেত্রে এখানে কি বলছে, নিচের একটি সারণী দেওয়া হলো, ওই যে শ্রেণীব্যক্তি, এখানে কোনো সংখ্যা দেওয়া আছে এই যে। তো এখানে ক নম্বর প্রশ্নে বলেছে 7, 5, 4, 9, 3, 8 উপাত্তগুলোর মধ্যক নির্ণয় করো। তো তারপর খ নম্বর প্রশ্নে বলেছে প্রদত্ত সারণী থেকে গড় নির্ণয় করো। গ নম্বর প্রশ্নে বলেছে উপাত্তগুলোর আয়তলক্ষ্য আঁকো। তো সেক্ষেত্রে চলো আমরা এখন এই 20 নম্বর সৃজনশীল প্রশ্নের সমাধান দেখে আসি। তো সেক্ষেত্রে তো প্রথমে ক নম্বর প্রশ্নে বলছে 7, 5, 4, 9, 3, 8 উপাত্তগুলোর মধ্যক নির্ণয় করো। তো আমরা চলো এর মধ্যক কিভাবে নির্ণয় করতে হয়। তো এই যে আমরা প্রথমে এই যে প্রদত্ত উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজাবো, অর্থাৎ যে কোনো যদি উপাত্ত দেওয়া থাকে সেগুলোকে আমরা যদি মধ্যক বলে নির্ণয় করতে, তাহলে প্রথমে এই উপাত্তগুলোকে আমরা মানের ঊর্ধ্বক্রমে অর্থাৎ ছোট থেকে বড় আকারে সাজাবো। তো এই যে এখানে 3, 4, 5, 7, 8, 9 এখানে মানে ঊর্ধ্বক্রমে সাজানো হয়েছে। তারপর কি করব, তারপর এখানে কয়টা আছে, 6টা উপাত্ত আছে, তাই আমরা লিখব এখানে উপাত্ত সংখ্যা n সমান 6 যা জোড় সংখ্যা। তো আমরা জানি যে মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে 3টি সূত্র আমাদের ব্যবহার করতে হয়। তো এখানে এই যে 3টির মধ্যে যে জোড় সংখ্যা যে সূত্রটা, সেই সূত্রটা আমরা এখানে ব্যবহার করব। তো সেই সূত্রটা হচ্ছে n/2 তম পদ যোগ n/2 প্লাস 1 তম পদ, অর্থাৎ এই যে n এর মান 6 তাই এখানে 6 বসবে। তারপর আমরা এই যে 2 দিয়ে 6 ভাগ করলে কত, 3তম পদ, আর এখানে 3 এর সাথে 1 যোগ করলে কত, 4তম পদ, অর্থাৎ 3 এবং 4তম পদ হচ্ছে আমাদের মধ্য, এবং 2 দিয়ে ভাগ করব। এই যে তোমরা যদি লক্ষ্য করো 2 দিয়ে ভাগ করব। তো এখানে এই যে 3 এবং 4তম পদ কোথায়, তোমরা যদি লক্ষ্য করো এটা এই যে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এই যে তৃতীয় এবং চতুর্থ, অর্থাৎ এই দুইটা পদ 5 এবং 7, তাই 5 এবং 7 যোগ করব এবং যোগ করে 2 দিয়ে ভাগ করব, তাহলে উত্তর হবে কত, 6। তাই পেছনে তোমরা ক নম্বর প্রশ্নের সমাধান বুঝতে পেরেছো। তারপর ক নম্বর প্রশ্নে বলেছিল যে এই যে প্রদত্ত সারণী থেকে গড় নির্ণয় করো। তো চলো আমরা গড় নির্ণয় করে আসি। তো যে সারণী দিচ্ছে, এই সারণী শ্রেণীব্যক্তি এবং গণসংখ্যা দিয়ে দিচ্ছে। তো আমরা গড় নির্ণয়ের ক্ষেত্রে আমাদের জানি যে 5টি কলাম দিতে হয়। তো এই যে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, শ্রেণীমধ্যমান, আর হচ্ছে FI/XI। তো এই যে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা এগুলো কিভাবে নির্ণয় করতে হয়, এগুলো নির্ণয় হচ্ছে এই যে শ্রেণীব্যক্তির সংখ্যাগুলো দেওয়া আছে এখানে, যেমন এই যে 20 থেকে 29। তো এই যে হাইফেন দেখতে পাচ্ছ তোমরা মাঝে একটি, এই যে হাইফেন, এই যে এখানে, তো এই হাইফেনের বাম সাইডের সংখ্যার সাথে আমরা এই যে -0.5 বিয়োগ করব, আর এই যে হাইফেনের পরবর্তী অর্থাৎ ডান সাইডের সংখ্যার সাথে আমরা প্লাস এই যে 0.5 যোগ করব। তো এগুলো আমরা যোগ বিয়োগ করলে এই যে অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তি এই মানগুলো পেয়ে যাব। আগে তোমরা বুঝতে পেরেছো কিভাবে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা বা শ্রেণীব্যক্তি নির্ণয় করতে হয়। তারপরে যে মধ্যমান নির্ণয় করার সূত্র হচ্ছে যে এই যে দুই শ্রেণী আছে 20 এবং 29, এই যে এখানে আমি লিখতেছি 20 যোগ হচ্ছে কত, 29, এই দুইটা যোগ করব, যোগ করে 2 দিয়ে ভাগ দিব, ভাগ দিলে আমরা এই যে মধ্যমানগুলো পেয়ে যাব। তো প্রতিটার ক্ষেত্রে দুইটা সংখ্যা যোগ করব, তার যোগফলকে 2 দিয়ে ভাগ করব, তাহলে আমরা এই যে মধ্যমানগুলো পেয়ে যাব। আইএফপি শিখেছে তোমরা মধ্যমান কিভাবে নির্ণয় করতে হয় বুঝতে পেরেছো। তো তারপর কি করব, আমরা এই যে এখানে FI/XI এটা কিভাবে নির্ণয় করে, গণসংখ্যা তো অলরেডি তোমাদের উদ্দীপকে দেওয়া আছে, তাই গণসংখ্যা এখানে নির্ণয় করা লাগবে না। তো এই যে FI/XI কিভাবে নির্ণয় করব, FI/XI হচ্ছে এই যে FI, তো এটা FI আর এটা হচ্ছে XI। তো এটার মধ্যে হচ্ছে ইনটু সম্পর্ক অর্থাৎ গুণ সম্পর্ক আছে, তাই আমরা এই দুইটা কলাম মধ্যমান এবং গণসংখ্যার দুইটা কলাম গুণ করে দিব আমরা এখানে। তো এই যে 24.5 এর সাথে আমরা গুণ দেব 10, তাহলে এই মানটি পাবো। তারপরে যে 34.5 এর সাথে গুণ করব 6, গুণ করলে আমরা এই মান পাবো। এইভাবে আমরা FI/XI মানগুলো বের করব। তারপর এখানে এই যে n সমান আমরা এগুলো যোগ করব, n সমান হচ্ছে কত, 54, আর এই যে FI/XI এগুলো যোগ করলে আমরা পাবো 2423।
তো তারপর আমরা এই গড় নির্ণয় সূত্রটি লিখব। গড় নির্ণয় সূত্র হচ্ছে এক্স বার ইকুয়াল সিগমা এফআই এক্সআই বাই এন। তো এই যে এফআই এক্সআই মান হচ্ছে কত 2423 আর এন এর মান হচ্ছে 54। তাই আমরা এটিকে ভাগ করলে কত পাবো 44.47 প্রায় এর হচ্ছে উত্তর। আইএফপি সেক্ষেত্রে তোমরা খ নম্বর প্রশ্নের সমাধানটি বুঝতে পেরেছো। তারপর গ নম্বর প্রশ্ন বলেছিল উপাত্তগুলোর আয়তলেখ আঁকো। তো আমরা জানি যে আয়তলেখ আঁকতে হলে আমাদের এই যে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা এটি লাগবে। তো এখানে এই যে আমরা হতেই এখানে বের করে নিয়েছে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, তাই তোমরা গতে আর বের করা লাগবে না। তো এখান থেকে আমরা এই যে লিখব গ নম্বর প্রশ্নের অ্যান্সার ক এর অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তি নিয়ে পাই, অর্থাৎ খ থেকে এই যে শ্রেণীব্যক্তি আমরা করেছিলাম। তো এটা তোমরা চাইলে এই যে অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তি এটা চাইলে তোমরা ঘতে করতে পারো, অর্থাৎ শ্রেণীব্যক্তি অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তি আর গণসংখ্যা। তো যেহেতু এখানে এই হতে করে দিছে, অর্থাৎ শর্টকাট যদি তোমরা করো এই হর মধ্যে দিয়েই তোমরা একদম করে নিবে। তারপর তোমরা কি করবে, এখান থেকে আমরা এই আয়তলেখ অঙ্কন করব। তো এই যে শ্রেণীব্যক্তি অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তি এটা আমরা এই যে এটা ছক কাগজ নিব। এটা নেওয়ার পর আমরা এই যে ভূমি বরাবর, অর্থাৎ ছক কাগজের ভূমি বরাবর অবিচ্ছিন্ন শ্রেণীসীমা এটা লিখব। তো কোথা থেকে লিখব, এই যে 19.5, তারপর হচ্ছে 29.5। এখান আমরা এই যে ছক করেছিলাম খ নম্বরে, এই যে এখান থেকে এই যে 19.5, তারপর 29.5, তারপর 39.5, 49.5, 59.5, তারপর হচ্ছে 69, অর্থাৎ এই যে আমি দাগগুলো দিয়েছি এই সংখ্যাগুলো আমরা এই যে সব কাগজে যেই অবিচ্ছিন্ন শ্রেণীসীমা আছে এগুলো এই যে সাজাবো এইভাবে। আর আমরা এই যে লম্ব বরাবর ধরবো গণসংখ্যা। তো এখানে প্রতি গড়কে এক এক করে ধরা হয়েছে, তারপর আমরা গণসংখ্যা অনুযায়ী এগুলো দাগ দিয়ে দিব। তো এখানে এই যে প্রথমে কত 10, 6, 18। তো এই যে এখানে আর এই যে প্রথমে তোমরা এই সব কাগজে এই গড়টা ভাঙ্গা চিহ্ন দিবে। তো এই যে প্রথমে ছিল 10, তো এইভাবে দাগ দিব। তারপর হচ্ছে কত 6, এই যে 6, তারপর হচ্ছে কত এখানে এই যে 15, 16, 17, 18, এই 18, তারপর এখানে যে 10, তারপর হচ্ছে এই যে 11, 12, তো এই যে 12, তারপর হচ্ছে কত 8। তো এইভাবে দাগ দেওয়ার পর আমরা এগুলো এই যে যোগ করে দিব, এইভাবে স্কেল দিয়ে যোগ করে দিব। এই যে এই হয়ে গেল কি আয়তলেখ। তারপর আমরা এর ব্যাখ্যাটা লিখব যে ছক কাগজের এক অক্ষ বরাবর প্রতি গড়কে 2 একক ধরে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা ওয়াই অক্ষ বরাবর এক গড়কে গণসংখ্যা 1 একক ধরে আয়তলেখ অঙ্কন করা হয়েছে। মূলবিন্দু থেকে 19.5 পর্যন্ত গড়গুলো আছে বোঝাতে যে ভাঙ্গা চিহ্ন ব্যবহার করা হয়েছে। সো আই হোপ শিক্ষার্থীরা তোমরা এই 20 নম্বর সৃজনশীলটির সমাধান বুঝতে পেরেছো। তারপর এখানে আমরা 21 নম্বর এখানে আরেকটি সৃজনশীল দেওয়া আছে। তো এখানে বলছে যে নিচের 40 জন গৃহিণীর সাপ্তাহিক সঞ্চয়ের টাকায় নিচে দেওয়া হলো। তো এই যে এইগুলো হচ্ছে 40 জন গৃহিণীর সাপ্তাহিক সঞ্চয়ের টাকা। তো এখান থেকে এই যে ক নম্বর প্রশ্ন বলেছে উপাত্তগুলো মানের ঊর্ধ্বক্রমে সাজাও। খ নম্বর প্রশ্নে বলেছে মধ্যক ও প্রচুরক নির্ণয় করো, এবং গ নম্বর প্রশ্নে বলেছে শ্রেণী ব্যবধান 5 ধরে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করে গড় নির্ণয় করো। সো শিক্ষার্থীরা চলো আমরা 21 নম্বর প্রশ্নের সমাধানটি করে আসি। তো প্রথমে আমরা এখানে ক নম্বর প্রশ্নে বলেছিল যে এই যে উপাত্তগুলো মানের ঊর্ধ্বক্রমে সাজাও। তো ঊর্ধ্বক্রমে বলতে কি বোঝায়, আমি এখানে লিখে দিচ্ছি যে ছোট থেকে বড়, ছোট থেকে বড়, এটা হচ্ছে এই যে ঊর্ধ্বক্রম। আর যদি এখানে অর্ধক্রম বলতো, এই যে আমি এখানে লিখেছি যে অর্ধক্রম এই কথা যদি বলতো তাহলে আমরা সাজাবো এই যে বড় থেকে ছোট সাজাবো। তো এই দুইটা কথা তোমরা মনে রাখবে। তো যদি ঊর্ধ্বক্রম আসে পরীক্ষায় তোমরা ছোট থেকে বড় সাজাবে, আর যদি অর্ধক্রম বলে এই যে অর্ধক্রম তাহলে বড় থেকে ছোট সাজাবে। তারপর তো চলো আমরা এই যে ক নম্বরে এটা বলছে এই 40 জন গ্রিন যে সাপ্তাহিক সঞ্চয়ের টাকা এটাকে আমরা মানের ঊর্ধ্বক্রমে অর্থাৎ ছোট থেকে বড় সাজাবো। তো এই যে আমরা সাজাইলে এইভাবে পাবো যে 122, 125। তো এইভাবে আমরা এই যে ছোট থেকে বড় সাজানো হয়েছে। তো আই হোপ তোমরা এগুলো সাজাতে পারবে। তো তারপর খ নম্বর প্রশ্নে কি বলেছিল যে মধ্যক ও প্রচুরক নির্ণয় করো। তো এই উপাত্ত থেকে আমরা মধ্যক এবং প্রচুরক নির্ণয় করব। তো ফার্স্ট অফ অল আমরা মধ্যক নির্ণয় করব। তো মধ্যক নির্ণয় করতে হলে আমাদের এই যে উপাত্ত সংখ্যা দেখতে হবে এখানে কত। তো এখানে উপাত্ত সংখ্যা হচ্ছে এই যে n = 40, অর্থাৎ যা জোড় সংখ্যা। তো মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে p
তিনটি সূত্র আমরা ইউজ করে থাকি। তো এখানে এই যে জোড় সংখ্যার ক্ষেত্রে একটি, বিজোড় সংখ্যার ক্ষেত্রে একটি, আর আরেকটি হচ্ছে যে সারণী থেকে, গণসংখ্যা সারণী থেকে আমরা এই মধ্যক নির্ণয় সূত্র আরেকটি থাকে। তো এখানে হচ্ছে জোড় সংখ্যা, যেহেতু 40 জোড় সংখ্যা, তাই আমরা জোড় সংখ্যা যেই মধ্যক নির্ণয় সূত্র, সেই মধ্যকের সূত্রটি এখানে ইউজ করব। তো এই যে এখানে মধ্যকের সূত্র হচ্ছে n/2 তম পদ প্লাস n/2 + 1 তম পদ। তো এখানে যেহেতু n হচ্ছে 40, তাই n এখানে 40 বসাইছি। তারপর কি করব, ভাগ করলে এখানে পাবো 20তম, আর এখানে 20-এর সাথে 1 যোগ করলে কত পাবো, 21তম পদ। সো এখন হচ্ছে এই যে 20 এবং 21তম পদের এই যোগফল, এবং 2 দিয়ে ভাগ করলে আমরা মধ্যক পাব। তো এখানে দেখি এই যে 20তম পদ কই, এখানে হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। তো এই যে 20 হচ্ছে কত, 20তম পদ, আর এখানে হচ্ছে এই যে 21তম পদ, অর্থাৎ 150 20তম পদ, আর এই 150 হচ্ছে 21তম পদ। তো এই দুইটা আমরা এখানে লিখব। তো এই যে 150 যোগ 150 ভাগ হচ্ছে 2। তো আমরা এগুলো যোগ করলে, 2 দিয়ে ভাগ করলে কত পাবো, 150। তো এটা হচ্ছে মধ্যকের উত্তর। তো তারপর বলেছিল যে প্রচুরক নির্ণয় করতে। তো আমরা জানি যে প্রচুরক মানে হচ্ছে যে উৎপাদ্য সর্বোচ্চ সংখ্যা থাকবে সেটা হচ্ছে প্রচুরক। তো এখানে এই যে বলছে, উপরি উক্ত ঊর্ধ্বক্রমে সাজানো তথ্য থেকে দেখা যায় যে 140 সংখ্যাটি সর্বাধিক 3 বার করে আসে, এবং বাকি সংখ্যাগুলো একবার বা 2 বার করে আসে। অতএব প্রচুরক হচ্ছে 140। তো এই যে তোমরা যদি এটা লক্ষ্য করো, এখানে 140 আছে 3 বার, এই যে 1 2 3, সরি এই যে 3, এই 3 বার আছে 140, অর্থাৎ সর্বোচ্চ বার আছে। আর বাকি যে সংখ্যাগুলো সেটা একবার এবং 2 বার করে দেওয়া আছে, তাই এখানে প্রচুরক হচ্ছে 140। আইএফ সেক্ষেত্রে তোমরা ক নম্বর প্রশ্নের সমাধান বুঝতে পেরেছো। তারপর গ নম্বর প্রশ্নে বলেছে এই যে শ্রেণী ব্যবধান 5 ধরে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করে গড় নির্ণয় করো। তো এখানে প্রথমে হচ্ছে যে শ্রেণী ব্যবধান 5 ধরে গণসংখ্যা সারণী তৈরি করব, এবং দেন আমরা এই যে গড় নির্ণয় করব। তো চলো প্রিয় শিক্ষার্থীরা, আমরা গ নম্বর প্রশ্নের সমাধানটি করে আসি। তো প্রথমে আমরা কি করব, গণসংখ্যা সারণীটি আমরা আঁকবো। তো এই সারণীটি আঁকার ক্ষেত্রে আমাদের যে সারি কয়টা হবে বা কলম কয়টা হবে সেটা ফার্স্ট অফ অল আমাদের জানতে হবে। তো এটা নির্ণয় করার ক্ষেত্রে এই যে শ্রেণী সংখ্যা দিয়ে আমরা এই যে কয়টা সারি হবে সেটা নির্ণয় করতে পারবো। তো এই যে শ্রেণী সংখ্যার সূত্র হচ্ছে, এখানে হচ্ছে পরিসর, এটা হচ্ছে পরিসর। তো এই যে পরিসর, এই পরিসরের মান কিন্তু এখানে প্রশ্নে দেওয়া নেই। তো এটাকে নির্ণয় করতে হলে এটার সূত্র আছে। তো এই যে পরিসরের সূত্র হচ্ছে সর্বোচ্চ সংখ্যা বা সর্বোচ্চ মান বলতে পারো, সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান যুগে। তো এই সর্বোচ্চ মান কোথা থেকে পাবো, আমরা এই যে উপাত্ত এখানে দেখেছিলাম, এই যে এখানে আমরা যে সাজাইছি যে 122, এটা হচ্ছে সর্বনিম্ন মান, এবং সর্বোচ্চ মান হচ্ছে 175। তো এই দুইটা আমরা এখানে লিখব। তো এই যেখানে দেওয়া আছে সর্বোচ্চ সংখ্যা 175 এবং সর্বনিম্ন সংখ্যা 122। তো এই যে আমরা মানগুলো বসিয়ে দেব। তো তারপর আমরা যে ক্যালকুলেশন করলে পাবো 54। তো এটা হচ্ছে পরিসরের মান 54। তো এই যে শ্রেণী সংখ্যার সূত্র হচ্ছে যে পরিসর বা শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান। তো এই যে শ্রেণী ব্যবধান হচ্ছে 5, আর পরিসর হচ্ছে এই যে একটু আগে যেটা বের করছি সেটা আমরা এখানে বসিয়ে দিব। তারপর আমরা 5 দিয়ে এটা ভাগ করলে পাবো 10.8। তো এখানে এই যে 11 কেন লেখা হয়েছে, আমরা জানি যে শ্রেণী সংখ্যা এই যে দশমিক মান নট অ্যালাউ। তো এখানে আমরা কি করব, এই দশমিকের পরে যে সংখ্যা আগে যে সংখ্যা থাকবে দশমিকের আগে, তার সাথে আমরা 1 যোগ করব। তো এই যে 10-এর সাথে 1 যোগ করলে কত পাবো, 11। তাহলে আমরা 11টি সারি দেব, আর এই যে উপরে একটা যে আমরা যে টাইটেল লিখবো, আর নিচে একটি যে ক্যালকুলেশন মোড করব। তো এই দুইটা, তো 11-এর সাথে আমরা 2 যোগ করলে এটা এই যে 2, এই 2 তোমরা মনে মনে যোগ করবে, আবার তোমরা এখানে লিখিও না খাতায়। আমি তোমাদের একটা টেকনিক শিখে দিছি যে এই শ্রেণী সংখ্যা যত বের হবে তার সাথে মনে মনে তোমরা 2 যোগ করবে। কারণ এই যে তোমরা দেখো 11 আর 2 কত, 13। তাহলে এই যে এখানে 13টা সারি আছে। তো ওই যে আমি তোমাদের দেখাই, এই যে 1 2 3 4 5 6 7 8 9, তারপর এই যে 10 11 12 13। তো আগে তোমরা বুঝতে পেরেছো। তো এই যে 11 বেরোছে, এই 11 মূলত এই যে শ্রেণীব্যাপ্তি, অর্থাৎ এই গড় বাদ দিয়ে এবং নিচের গড় বাদ দিয়ে কিন্তু ধরা হয়েছে। তো এই হচ্ছে আমরা শ্রেণী সংখ্যা বের করেছি। এখন আমরা সারণীটি আঁকবো।
তো যেহেতু এখানে গড় নির্ণয় করতে বলা হয়েছে, তাই আমরা এই যে সারণীটি গড়ের যেই আমরা সারণী আলাদা আঁকি, তো এটা আমরা একেবারেই এঁকে দিব এখানে। তো এই যে শ্রেণীব্যাপ্তি, তারপর এখানে টেলি চিহ্ন দিব, তারপর গণসংখ্যা। আর গড় নির্ণয় ক্ষেত্রে হচ্ছে এই যে শ্রেণী মধ্যমান, এটা গড় নির্ণয় ক্ষেত্রে লাগবে, আর FI/XI। তো আমরা সব একবারে করব, দুইবার করার থেকে একবার করে আমাদের সময় খুব অল্পে এটা হয়ে যাবে। তো এই যে শ্রেণীব্যাপ্তিগুলো কীভাবে সাজাবে, সর্বনিম্ন সংখ্যা হচ্ছে 121। তো এই যে 121-এ আমরা ব্যবধান কত বলছে 5, তাহলে আমরা 5 করে গণবো, তাহলে এই যে 125। তারপর আবার এই যে 126 থেকে আবার 5 করে গণবো 130। তো এইভাবে আমরা এই শ্রেণীব্যাপ্তিগুলো সাজাবো। তারপর এই যে শ্রেণী মধ্যমান কীভাবে নির্ণয় করব, তো শ্রেণী মধ্যমান নির্ণয় করার ক্ষেত্রে হচ্ছে এই যে দুইটা সংখ্যা দেখতে পাচ্ছি 121 এবং 125, এই দুইটা সংখ্যা যোগ করব এবং 2 দিয়ে ভাগ করব, তাহলে আমরা এই যে শ্রেণীব্যাপ্তিগুলো মান পেয়ে যাব। তো প্রতিটার ক্ষেত্রে দুইটা সংখ্যা যোগ করব, তার যোগফলকে আমরা 2 দিয়ে ভাগ করলে শ্রেণী মধ্যমান পেয়ে যাব। আয়ব তোমরা শ্রেণী মধ্যমান নির্ণয় করতে পারবে। তারপর যে টেলি চিহ্ন তোমরা কীভাবে নির্ণয় করতে হয় আয়ব তোমরা জানো। তারপর এই যে এই টেলি চিহ্ন গণসংখ্যা, এগুলো আমরা লিখব। তো তারপর যে FI/XI, তো এই যে গণসংখ্যা ধরা হয়েছে FI আর মধ্যমান হচ্ছে XI, তাহলে এই দুইটা কলাম আমরা গুণ করব। ওই যে শ্রেণী মধ্যমান 123 আর এখানে হচ্ছে কত 2, এই দুইটা কলাম গুণ করলে আমরা এই যে FI/XI মানগুলো পেয়ে যাব। তো আই হোপ তোমরা এগুলো পারবে সমাধান করতে। তো এখন আমরা এই যে মোট করি, তাহলে n সমান হবে কত 40 আর FI/XI হবে 6010। তারপর আমরা লিখব অতএব নির্ণয় গড় FI/XI/n। তো এখানে এই যে মানগুলো বসাবো, তারপর এটা ভাগ করলে আমরা পাবো 150.25 টাকা প্রায়। তো কৃষিক্ষেত্রে এটাই হচ্ছে গড় নির্ণয়ের উত্তর। সো কৃষিক্ষেত্রে এই ছিল আজকের ভিডিও। তো আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের যেই 11 নম্বর অধ্যায়, এই 11 নম্বর অধ্যায়টি সম্পূর্ণ শেষ। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত যে আমি ভিডিওগুলো পর্ব আকারে দিয়েছি, তোমরা কারা দেখেছ প্রথম থেকে শেষ পর্যন্ত, তোমাদের নামটি এই কমেন্ট বক্সে লিখে যাবে। তো আরেকটি কথা, তোমরা যদি চাও যে এই অধ্যায়ের উপর কয়েকটি লাইভ ক্লাস নিতে, ফেসবুক অথবা ইউটিউবে হোক, তোমরা আমাকে সরাসরি যেটা বুঝছো না তোমরা সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারো। আমি তোমাদের সরাসরি এই যে এইভাবে বুঝিয়ে দিব। তো যদি তোমরা চাও লাইভ ক্লাস নিতে, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে লাইভ ক্লাস নিব কি না, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো কৃষিক্ষেত্রে এবং পরবর্তী কোন অধ্যায় নিয়ে ভিডিও নিয়ে আসবো, তোমরা সেটাও কমেন্ট বক্সে জানিয়ে দিবে। তো তোমরা যেই অধ্যায় চাও সেই অধ্যায় নিয়ে আমি ভিডিও বানানোর চেষ্টা করব ইনশাল্লাহ। সো কৃষিক্ষেত্রে ভিডিওগুলো কেমন লেগেছে তোমাদের অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারো তোমাদের মতামতটি। তো নেক্সট অন্য একটি অধ্যায় অন্য একটি ভিডিওতে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।